নমস্কার। কেমন আছেন আপনারা? আজ আমি একটা নতুন গল্প শোনাতে এসেছি। একটা ভুতুড়ে বাড়ির কিছু গল্প, আর সেই ভুতুড়ে বাড়িতে থাকা একটা প্রেমের গল্প। ঠিকই ধরেছেন আপনারা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম ছোট গল্প ক্ষুদিত পাষাণ বা দ্য হাংরি স্টোন কথা বলছি আমি। ছোট্ট একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটিকে। শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম ছোট গল্প ক্ষুদিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল। তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায়। পৃথিবীর সকল বিষয়েই এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এত দূর অগ্রসর হইয়াছে, ইংরাজদের যে এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে, এ সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম। আমাদের নবপরিচিত আলাপিটি ঈষৎ হাসিয়া বলিলেন, "There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers." আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি, সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম। লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার কখনো হঠাৎ পার্সির বয়েত আওড়াইতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়িতে লাগিল। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে, কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি, অথবা সূক্ষ্ম শরীর, অথবা ওই ভাবের একটা কিছু। তিনি এই অসামান্য লোকে সমস্ত সামান্য কথাও ভক্তি বিহ্বলভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন। আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন। গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। তখন রাত্রি 10:30। পথের মধ্যে একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম। আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি। এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্পটি ফাঁদিয়া বসিলেন। সে রাত্রে আমার আর ঘুম হইল না। রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্ম ছাড়িয়া দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম, তখন আমাকে অল্পবয়স্ক ও মজবুত লোক দেখিয়া প্রথমে বরিচে তুলার মাসুল আদায় নিযুক্ত করিয়া দিল। বরির জায়গাটি বড় রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্তা নদীটি উপল মুখরিত পথে নিপুণা নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো 150 সোপানময় অতুচ্চ ঘাটের উপরে একটি শ্বেত প্রস্তরের প্রাসাদ শৈল পদমূলে একাকী দাঁড়াইয়া আছে। নিকটে কোথাও লোকালয় নাই। বরিচে তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে। প্রায় 250 বছর পূর্বে
দ্বিতীয় শাহ মামুদ ভোগবিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন। তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইত, এবং সেই শিকড় শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মরখচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পার্শ্বিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সেতার করলে দ্রাক্ষাবনের গজল গান করিত। এখন সে ফোয়ারা আর খেলে না, সে গান নাই, সাদা পাথরের উপর শুভ্র চরণে সুন্দর আঘাতও পড়ে না। এখন ইহা আমাদের মতন নির্জন বাষ্পীরিত সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করিতে বারংবার মানা করিয়াছিলেন। বলেছিলেন, ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন, কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করিবেন না। আমি হাসিয়া উড়িয়া দিলাম। ভৃত্যেরা বলিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে, কিন্তু রাত্রে এখানে থাকিবে না। আমি বলিলাম, তথাস্তু। এ বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসতে সাহস পেত না। প্রথম প্রথম এসে এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থেকে অবিশ্রাম কাজকর্ম করে রাত্রে ঘরে ফিরে শ্রান্ত দেহে ঘুমোতে, কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করতে লাগলো। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত। সমস্ত বাড়িটা যেন একটা সজীব পদার্থের মতো আমাকে তার জঠরস্থ মোহরসে অল্প অল্প করে জীর্ণ করতে লাগলো। বোধহয় এই বাড়িতে পদার্পণ মাত্রেই এই প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল, কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করলাম সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম। আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু পূর্বে আমি নদী তীরে ঘাটের নিম্নতলে একটা আরাম কেদারা নিয়ে বসে আছি। তখন সুস্তা নদী শীর্ণ হয়ে এসেছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হয়ে উঠেছে। এপারে ঘাটের সোপানমূলে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলো ঝিকঝিক করছে। সেদিন কোথাও বাতাস ছিল না। কাছের পাহাড়ে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল হতে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশকে যেন ভারাক্রান্ত করে রেখেছিল। সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হলো, তৎক্ষণাৎ দিবসের নাট্যশালায় একটা দীর্ঘ ছায়া জবনিকা পড়ে গেল। এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন অনেকক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়ে একবার ছুটে বেরিয়ে আসবো মনে করে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। পিছনে ফিরে দেখলাম কেউ নেই। ইন্দ্রিয়ের ভ্রম মনে করে পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম, যেন অনেকে মিলে ছুটাছুটি করে নেমে আসছে। ঈষৎ ভয়ের সহিত এক অপূরব পুলক মিশ্রিত হয়ে আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করে তুলল। যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না, তথাপি স্পষ্ট প্রত্যক্ষ হলো এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্তার জলে স্নান করতে নেমেছে। যদিও সেই গ্রীষ্মকালে নিস্তব্ধ গিরিতটে, নদী তীরে, নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না, তথাপি আমি যেন স্পষ্ট শুনতে পেলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করে আমার পাশ দিয়ে স্নানার্থীরা চলে গেল। আমাকে যেন লক্ষ্য করল না। তাহারা যেমন আমার নিকট অদৃশ্য, আমিও যেন তাদের কাছে সেরকমই অদৃশ্য। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হলো স্বচ্ছ তোয়ার অগভীর স্রোত অনেকগুলো বলয় সিঞ্জিত বাহুবিক্ষেপে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে
জলবিন্দু রাশি মুক্তা মুষ্টির মতো আকাশে ছিটে পড়ছে। আমার বক্ষের মধ্যে এক প্রকার কম্পন হতে লাগলো। সেই উত্তেজনা ভয়ের, কি আনন্দের না কৌতূহলের, ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছা হলো ভালো করে দেখি, কিন্তু সম্মুখে দেখার কিছুই ছিল না। মনে হলো ভালো করে কান পাতলেই তাদের সব কথা স্পষ্ট শোনা যাবে, কিন্তু একান্ত মনে কান পেতে কেবল অরণ্যের ঝিঝি বল্লভ শোনা যায়। মনে হলো ২৫০ বছরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক আমার সম্মুখে দুলছে। ভয়ে ভয়ে একটা ধার তুলিয়া ভিতরে দৃষ্টিপাত করি, সেখানে বৃহৎ সভা বসিয়াছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভেঙে হু হু করে একটা বাতাস দিল। সুস্তা স্থির জলতল দেখিতে দেখিতে অপসরীর কেশদামের মতো কুঞ্চিত হয়ে উঠল, এবং সন্ধ্যার ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর্মধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল। স্বপ্নই বলো আর সত্যিই বলো, ২৫০ বৎসরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হয়ে আমার সম্মুখে যে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হলো, তাহা চকিতের মধ্যে অন্তর্হিত হলো। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন দ্রুতপদে শব্দহীন উচ্চ কলহাস্যে ছুটে সুস্তার জলের উপর গিয়া ঝাঁপ দিল, তাহারা সিক্ত অঞ্চল হইতে জল নিষ্কর্ষণ করিতে করিতে আমার পাশ দিয়ে উঠিয়া গেল না। বাতাসে যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায়, বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমন করে উড়িয়া চলে গেল। তখন আমার মনে বড় আশঙ্কা দেখা দিল, হঠাৎ বুঝি নির্জন পেয়ে কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করেছেন। আমি বেচারা তুলার মাসুল আদায় করে খেটে খাই। সর্বনাশিনী এইবার বুঝি আমার মুণ্ডপাত করতে এলেন। ভাবলাম ভালো করে আহার করতে হবে। শূন্য উদরে সকল প্রকার দুরারোগ্য রোগ এসে চাপিয়া ধরে। আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘি মশলা সুগন্ধি রীতিমতো মোগলাই খানা হুকুম করলাম। পরদিন প্রাতকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলে মনে হলো। আনন্দ মনে সাহেবের মতো শোলা টুপি পরে নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড় গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফেরার কথা, কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমাকে বাড়ির দিকে টানতে লাগলো। কে টানতে লাগলো বলতে পারি না, কিন্তু মনে হলো আর দেরি করা ঠিক হবে না। মনে হলো সকলে বসে আছে। রিপোর্ট অসমাপ্ত রাখিয়া শোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা তুষর তরুচ্ছায়া ঘন নির্জন পথ রথচক্র শব্দে সকচকিত করিয়া সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হলাম। সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি খুব বড়। ৩ সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে। এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভরে অহর্নিশি গম গম করতে থাকে। সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বেঁধে গেল। যেন হঠাৎ সভা ভঙ্গ করে চারদিকে দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়ে কে কোন দিকে পালালো তাহার ঠিকানা নেই। আমি কোথাও কিছু দেখিতে না পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন বহু দিবসে লুপ্তাবশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদুগন্ধ আমার নাকের মধ্য দিয়ে প্রবেশ করতে লাগলো। আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভশ্রেণী মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের ওপর আসিয়া পড়েছে। সেতারে কি সুর বাজছে বুঝতে পারছি না। কোথাও বা স্বর্ণভূষণে সিঞ্জিত, কোথাও বা নূপুরের নিক্কণ, কোথাও বা বৃহৎ তাম্র ঘণ্টায় প্রহর বাজবার শব্দ, অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝাড়ে স্ফটিক দোলনগুলির ঠুন ঠুন ধ্বনি, বারান্দা হতে খাঁচার বুলবুলের গান, বাগান হতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা প্রেতলোকের রাগিনী সৃষ্টি করতে থাকলো।
আমার এমন একটা মোহ উপস্থিত হলো, মনে হলো এই অস্পৃশ্য, অগম্য, অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্যি, আর সমস্তই মিথ্যা, মরীচিকা। আমি অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে শোলার টুপি এবং খাটো কর্তা পরে টমটম গাড়িতে হেঁকে অফিসে যাই, এ সমস্তই আমার কাছে এমন অদ্ভুত, হাস্যকর, অমূলক মিথ্যে কথা বলে মনে হলো। আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাহা করে হেসে উঠলাম। তখনই আমার মুসলমান ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে আমাকে পাগল মনে করলো কি না জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হলো যে আমি অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুক নাট বটে। ইহাও মনে হলো জগতের ভিতরে অথবা বাইরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উৎসারিত ও অদৃশ্য অঙ্গুলির আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হচ্ছে কি না, তাহা আমাদের মহাকবি ও কবিবরেরাই বলতে পারেন। কিন্তু এ কথা নিশ্চয় সত্য যে আমি বরিচের হাতে তুলার মাসুল আদায় করে মাসে 450 টাকা বেতন পেয়ে থাকি। তখন আমার আবার পূর্বক্ষণের অদ্ভুত মোহ মনে পড়ল। কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ নিয়ে সকৌতুকে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়ে এবং মোগলাই খানা খেয়ে একটি ক্ষুদ্র ঘরের প্রদীপ নিভাইয়া দিয়া বিছানায় গিয়ে শয়ন করিলাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভিতর দিয়ে অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের ঊর্ধ্বদেশের একটি অত্যুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি ডজন দূর আকাশ থেকে সেই অতি তুচ্ছ ক্যাম্পখাটের উপর শ্রীযুক্ত মাসুল ক্যারেক্টারকে এক দৃশ্যে নিরীক্ষণ করে দেখতে লাগলো। এতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না, কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। সহসা একসময় শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কোনো যে লোক প্রবেশ করেছিল তাও দেখিতে পেলাম না। অন্ধকার পর্বতের ওপর হতে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হয়েছে এবং কৃষ্ণপক্ষে ক্ষীণ চন্দ্রালোক অনধিকার সংকুচিত ম্লানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করেছে। কোনো লোককেই দেখলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হলো কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল তার অঙ্গুরি খচিত 5 আঙুলের ইঙ্গিতে অতি সাবধানে তাকে অনুসরণ করতে আদেশ করল। আমি অত্যন্ত চুপি চুপি উঠলাম, যদিও সেই শত কক্ষ প্রকোষ্ঠময়, প্রকাণ্ড শূন্যতাময়, নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না। তথাপি পদে পদে ভয় হতে লাগলো, কেউ যদি জেগে যায়। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকিত এবং সে সকল ঘরে আমি কখনো যাইনি। সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে, সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করে আমি যে কোথা দিয়ে কোথায় গিয়েছিলাম আজ আর সেটা স্পষ্ট করে বলতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু, ক্ষুদ্র গোপন কক্ষ পার হয়ে যেতে লাগলাম তার ঠিকানা নেই। আমার অদৃশ্য দূতিটিকে যদিও চোখে দেখতে পাইনি, তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না। আরব রমণী, ঝোলা আস্তিনের ভিতর দিয়ে শ্বেত প্রস্তর খচিত কঠিন নিটল হস্ত দেখা যাচ্ছে। টুপির প্রান্ত হতে মুখের ওপর একটা সূক্ষ্ম বসনের আবরণ পড়েছে, কটিবন্ধে একটা বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হলো আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক থেকে উড়িয়া এসেছে। আমি যেন অন্ধকার নিশীতে সুপ্তিমগ্ন বোগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করেছি।
অবশেষে আমার দুটি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকে দাঁড়িয়ে যেন নিচে আঙুল দিয়ে নির্দেশ করতে লাগলো। নিচে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বুকের রক্ত জল হয়ে গেল। ভূমিতলে কিং খাবে সাজ পড়া একটা ভীষণ কাফরি খোঁজা কোলের ওপর খোলা তরোয়াল নিয়ে 2 পা ছড়িয়ে দিয়ে বসে বসে ঢুলছে। দুটি লঘু গতিতে তাহার 2 পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটা পারস্য গালিচা পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। তক্তের ওপর কে বসে আছে তা দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জরির চটি পরা 2খানি সুন্দর চরণ গোলাপি মখমল আসনের ওপর অলসভাবে রয়েছে সেটা দেখতে পেলাম। মেঝের এক পার্শ্বে একটা নীলাভ স্ফটিক পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রয়েছে, এবং তাহার পাশে 2টো ছোট পিয়ালা ও একটা স্বর্ণাভ মদিরার কাজপত্র অতিথির জন্য অপেক্ষা করে আছে। ঘরের ভিতর হতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি আমাকে বিহ্বল করে দিল। আমি কম্পিত বক্ষে সেই খোঁজার প্রসারিত পদদ্বয় যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকে উঠল। তার কোলের ওপর থেকে তলোয়ার পাথরের মেঝে শব্দ করে পড়ে গেল। সহসা একটা বিকট চিৎকার করে চমকে দেখলাম আমি সেই ক্যাম্পখাটের ওপর ঘর্মাক্ত কলবরে বসে আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হয়ে গেছে, আর আমাদের পাগলা মেহের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুযায়ী প্রত্যুষের জনশূন্য পথে তফাৎ যাও তফাৎ যাও করে চিৎকার করতে করতে চলছে। এই রূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি হঠাৎ শেষ হলো, কিন্তু এখনো 1 সহস্র রাত বাকি আছে। আমার দিনের সহিত রাত্রের একটা ভারী বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করতে যেতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিশাপ করতে থাকতাম। আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলে মনে হতো। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহ্বলভাবে জড়িয়ে পড়তাম। শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আরেকটা অপূর্ব ব্যক্তি হয়ে উঠতাম। তখন আর বিলাতি খাটো কর্তা এবং 8 প্যান্টলুনে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলে ফেচ তুলিয়া, ঢিলা পায়জামা, ফুল কাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া রঙিন রুমালে আতর মেখে বহু যত্নে সাজতাম এবং সিগারেট ফেলে দিয়ে গোলাপ জলপূর্ণ বহু কুন্তলায়িত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গদি বিশিষ্ট বড় কেদারায় বসতাম, যেন রাত্রে কোনো এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে আমি প্রস্তুত হয়ে থাকতাম। তাহার পর অন্ধকার যত ঘনীভূত হতো, ততই যে কি এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকতো তা আমি বর্ণনা করতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তাহার পরে আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলো অনুসরণ করে সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াতাম। এই খণ্ড স্বপ্নের আবর্তের মধ্যে এই কচ্ছিৎ হেনার গন্ধ, কচ্ছিৎ সেতারের শব্দ, কচ্ছিৎ সুরবিজল শিকড় মিশ্রিত বায়ুর হিল্লোলের মধ্যে একটা নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিকার মতো চকিতে দেখতে পাইতাম। তাহারই জাফরান রঙের পায়জামা এবং 2টো শুভ্র রক্তিম কমল পায়ে বক্রশীর্য জরির চটি পরা, বক্ষে অতি পিনর্ধ জরির ফুল কাটা কাচুলি আবদ্ধ, মাথায় একটা লাল টুপি এবং তা হতে সোনার ঝালর ঝুলিয়া তাহার শুভ্র ললাট আর কপাল বেষ্টন করত।
সে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রার রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথসংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করে বেরিয়েছিলাম। এক একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে বাতি জ্বালিয়ে যত্নপূর্বক শাহজাহার মতো সাজতাম। এমন সময় হঠাৎ দেখতে পেতাম আয়নায় আমার প্রতিবিম্বের পার্শ্বে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানির ছায়া এসে পড়ল। পলকের মধ্যে গিবরা বাঁকিয়ে তাহার ঘন কৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুগভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়ে, তুমি আমাকে উদ্ধার করে লইয়া যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভেঙে দিয়ে তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদী পার হয়ে তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে নিয়ে যাও। আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করে উদ্ধার করব? আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্নপ্রবাহের মধ্য থেকে কোন মজ্জমানা কামনা সুন্দরীকে কি করে তীরে তুলব? তুমি কবে ছিলে, কোথায় ছিলে হে দিব্যরূপিণী? তুমি কোন শীতল উৎসের তীরে, কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করেছিলে? তোমাকে কোন বেদুইন দুষ্য মায়ের কোল থেকে ছিন্ন করে বিদ্যুৎগামী অশ্বের উপরে চড়িয়ে জ্বলন্ত বালুকারাশি পার করে কোন রাজপুরীর দাসী হাটে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিল? সেখানে কোন বাদশার ভৃত্য তোমার নববিকশিত যৌবন শোভা নিরীক্ষণ করে স্বর্ণমুদ্রা গুণে সমুদ্র পার করে তোমাকে সোনার শিবিকায় বসিয়ে প্রভু গৃহের অন্তঃপুরে উপহার দিয়েছিল? সেখানে সে কি ইতিহাস, সেই সারঙ্গীর সঙ্গীত, নূপুরের নিক্কণ এবং সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত, কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী বলয়ের হিরেকে বিজুলি খোলাইয়া চামর দুলাইতেছে। শাহিনশাহ বাদশাহ শুভ্র চরণের তলে মণিমুক্তা খচিত পাদুকার কাছে লুটাইতেছে। বাহিরের দ্বারের কাছে যমদূতের মতো, হাফসি দেবদূতের মতো সাজ করে খোলা তরোহাল হাতে দাঁড়িয়ে রয়েছে। তাহার পরে রক্তকলুষিত ঈর্ষাফেনিল ষড়যন্ত্র সংকুল ভীষণোজ্জ্বল ঐশ্বর্য প্রবাহে ভাসমান হয়ে তুমি মরুভূমির পুষ্পমঞ্জুরি কোন নিষ্ঠুর মৃত্যুর মুখে অবতীর্ণ, অথবা কোন নিষ্ঠুরতর মহিমা তটে উৎক্ষিপ্ত হয়েছিলে? এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করে উঠল, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। চেয়ে দেখলাম সকাল হয়েছে। চাপরাশির ডাকে চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল, আর পাচক এসে সেলাম করে জিজ্ঞেস করলো আজ কেমন খাবার তৈরি করতে হবে। আমি বললাম না, আর এ বাড়িতে থাকা হয় না। সেই দিনই আমার জিনিসপত্র তুলে এনে অফিস ঘরে গিয়ে উঠলাম। অফিসে বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে একটুখানি হাসল। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে কাজ করতে লাগলাম। যত বিকেল হয়ে আসতে লাগলো ততই অন্যমনস্ক হতে লাগলাম। মনে হলো এখনই কোথায় যাবার আছে। তুলার হিসাব, পরীক্ষার কাজটা নিতান্তই অনাবশ্যক মনে হলো। নিজামের নিজামতো আমার কাছে বেশি কিছু মনে হলো না। যা কিছু বর্তমান, যা কিছু আমার চারদিকে চলছে, ফিরছে, খাটছে, খাচ্ছে, সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিঞ্চিৎকর বলে মনে হলো। আমি কলম ছুঁড়ে ফেলে বৃহৎ খাতা বন্ধ করে তৎক্ষণাৎ টমটম চড়ে ছুটলাম। দেখলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে একাই সেই প্রাসাদের দ্বারের কাছে গিয়ে দাঁড়ালো। দ্রুত পদে সিঁড়িগুলো উত্তীর্ণ করে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আজ সমস্ত নিঃশব্দ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হয়ে উঠতে লাগলো। কিন্তু কাকে জানাবো, কার কাছে ক্ষমা চাইব, খুঁজে পেলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলাম।
ইচ্ছা করলো একখানা যন্ত্র হাতে নিয়ে উদ্দেশ্য করে গান গাই। বলি, হে বন্যী, যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পালাবার চেষ্টা করেছিল সে আবার মরিবার জন্য এসেছে। এবার তাকে মার্জনা করো, তাহার দুই পক্ষ দগ্ধ করে দাও, ভস্মসাৎ করিয়া ফেলো। হঠাৎ উপর হতে আমার কপালে দুফোঁটা অশ্রু জল পড়ল। সেদিন অরালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করে এসেছিল। অন্ধকার অরণ্য এবং সুস্তার মসীবর্ণ জল একটা ভীষণ প্রতীক্ষায় স্থির হয়েছিল। জল, স্থল, আকাশ সহসা শিউরে উঠল এবং অকস্মাৎ একটা বিদ্যুদন্ত বিকশিত ঝড় শৃঙ্খল চিহ্ন উন্মাতের মতো পথহীন সুদূর বনের মধ্য দিয়ে আর্তচিৎকার করতে করতে ছুটে এলো। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দরজা আছাড় মেরে তীব্র বেদনায় হুহু করে কাঁদতে লাগলো। আজ ভৃত্যগণ সকলে অফিস ঘরে ছিল। এখানে আলো জ্বালাবার কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাতে গৃহের ভিতরকার নিকষ্কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপরে উপুর হয়ে পড়ে দুই দৃঢ় মধ্য মুষ্টিতে আপনার আলুলায়িত কেশজাল টানিয়া ছিঁড়ছে। তাহার গৌরবর্ণ ললাট দিয়ে রক্ত ফেটে পড়ছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাস্যে হাহা করে হেসে উঠছে, কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদছে। দুই হস্তে বক্ষের কাচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত বক্ষে আঘাত করছে। মুক্ত বাতায়ন দিয়ে বাতাস গর্জন করে আসছে, আর মুষলধারে বৃষ্টি এসে তার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিচ্ছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, কান্নাও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই। কাকে সান্ত্বনা দেব? এই প্রচণ্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে উত্থিত হলো? পাগল চিৎকার করে উঠল, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। দেখলাম ভোর হয়েছে, আর মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করে তাহার অভ্যস্ত চিৎকার করছে। হঠাৎ আমার মনে হলো, হয়তো মেহের আলীও আমার মতো একসময় এই প্রাসাদে ছিল, এখন পাগল হয়ে বাইরে গিয়েও এই পাষাণ রাক্ষসের মোহে আকৃষ্ট হয়ে প্রতিদিন প্রত্যুষে প্রদক্ষিণ করতে আসে। আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলের মতো গিয়ে ছুটে তাকে জিজ্ঞেস করলাম, মেহের আলী, ক্যা ঝুট হ্যায় রে? সে আমার কথাই কোনো উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে অজগরের কবলে চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষীর ন্যায় চিৎকার করতে করতে বাড়ির চারদিকে ঘুরতে লাগলো। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করবার জন্য বারবার বলতে লাগলো, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আমি সেই জলঝড়ের মধ্যে পাগলের মতো অফিসে গিয়ে করিম খাঁকে ডেকে বললাম, ইহার অর্থ কি, আমাকে খুলে বলো। বৃদ্ধ যাহা বলিল তাহার মর্মার্থ এই, একসময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হতো। সেই সকল চিত্তদাহে, সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদে প্রত্যেক প্রস্তর খণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হইয়া আছে। সজীব মানুষ পেলে তাকে লালায়িত পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যাহারা 3 রাত্রি ওই প্রাসাদে থেকেছে তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হয়ে বাইরে এসেছে। এ পর্যন্ত আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আমার উদ্ধারের কি কোনো পথ নেই? বৃদ্ধ বলল, একটা মাত্র উপায় আছে, তাহা অত্যন্ত দুরূহ। তাহা তোমাকে বলিতেছি, কিন্তু তৎপূর্বে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা দরকার। তেমন আশ্চর্য আর তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটেনি। এমন সময় কুলিরা এসে খবর দিল, গাড়ি আসছে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি বিছানাপত্র বেঁধে বেঁধে গাড়ি এসে পড়ল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুপ্ততীর্থ ইংরেজ জানালা থেকে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়িবার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখিয়াই
হ্যালো বলিয়া চিৎকার করে উঠল এবং নিজের গাড়িতে তুলে নিল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি কে খবর পাইলাম না। গল্পেরও শেষ শোনা হইল না। আমি বললাম, লোকটা আমাদিগকে বোকা মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল, গল্পটা আগাগোড়া বানানো। এই তর্কের উপলক্ষে আমার থিওসফিস্ট আত্মীয়টির সহিত আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটে গেল। শেষ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম এক ছোট গল্প, ক্ষুদিত পাষাণ।